Okay, uh, most welcome to the course Condensed Matter Physics 2. আমরা যদি শুরু করি ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে, আজকে 12 ডিসেম্বর 2020 or 2020। এই কোর্সটা আমরা শুরু করতে চাচ্ছি ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে। যদি ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে শুরু করতে চাই তাহলে কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ আমাদের জানা থাকা উচিত। যেমন যদি আমরা সলিডকে ভাগ করি, সলিডকে মোটামুটি আমরা ভাগ করতে পারি, এক ভাগে পড়বে হচ্ছে মেটাল, অন্য ভাগে সেমি কন্ডাক্টর। মেটালকে আমরা মেটাল আর কন্ডাক্টর নাম দিয়ে থাকি, কন্ডাক্টর। অ্যান্ড আর একটা হচ্ছে ইনসুলেটর। প্রশ্ন যদি করি, a very big question, why are some materials metal and others not? The best and very simple approximation to this question is the free electron. In metal, you will have a lot of free electrons to move freely within the solid. The electrons are completely free to move within the metal. একটা সলিডের ভেতর বা একটা মেটালের ভেতর যত ইলেকট্রন থাকে সবগুলো ইলেকট্রন ফ্রিলি মুভ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই কনসেপ্টগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব। সো যেহেতু ফ্রি ইলেকট্রন আছে, ঠিক সেজন্যই কিন্তু আমরা মেটালকে মেটাল বলি অথবা কন্ডাক্টর বলি। আর মেটালস আর ভেরি গুড কন্ডাক্টরস, বোথ ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল। এখন ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, ফ্রি ইলেকট্রন থিওরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, একটা হচ্ছে কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি। যদি ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি যাওয়ার আগে আরও কিছু জিনিস আমরা একটু জানার চেষ্টা করি। যেমন যদি বলি যে ফিজিক্সের হিস্ট্রিতে 1827 হোয়াই ফেমাস, হোয়াই 1827 is famous because of Ohm's law, I is equal to V over R, I is equal to V divided by R। এর সাথে যদি 3 বছর যোগ করি আমি পাবো 1900 here, right? Why famous? 1900 এবছর কেন বিখ্যাত? এবছর বিখ্যাত বিকজ এবছর একজন সায়েন্টিস্ট পল ড্রুড ফিজিক্সের একটা অন্যতম বিষয় ইলেকট্রন সলিডের ভেতর বা মেটালের ভেতর কিভাবে বিহেভ করে, কিভাবে মুভ করে, এরকম কিছু বিষয় নিয়ে চমৎকার গবেষণা করছিলেন। সেই গবেষণারই ফসল হচ্ছে এই ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, আর তিনি একটা নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে ড্রুড মডেল। তাহলে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির আমি যেটা শুরু করব সেটা হচ্ছে ড্রুড মডেল। ড্রুড মডেল দিয়ে আমরা আমাদের পড়া শুরু করছি। ড্রুড মডেল, উনি হচ্ছেন পল ড্রুড। ঠিক 1900 এবছর উনি এই মডেলটা দিয়েছিলেন। এখন বিস্তারিত মডেল সম্পর্কে আমরা জানব। পরবর্তীতে ড্রুড মডেল যদি 1900 হয়ে থাকে, তার সাথে যদি তুমি 5 অ্যাড করো তাহলে তুমি পাবে 1905। 1905 এই পল ড্রুডের সাথে আরও একজন সায়েন্টিস্ট ঠিক 5 বছর পর ড্রুড মডেলকে আরও একটু এক্সটেন্ড করলেন, অর্থাৎ ড্রুড মডেল হ্যাজ বিন এক্সটেন্ডেড বাই অ্যানাদার সায়েন্টিস্ট কল্ড হেনরিক অ্যান্টন লরেঞ্জ। ওকে, হেনরিক অ্যান্টন লরেঞ্জ উনি এসে ঠিক ড্রুড মডেল দেওয়ার 5 বছর পর 1905 সালে
পল ড্রুড যে মডেলটা দিয়েছিলেন সেই মডেলকে আরও একটু এক্সটেন্ড করলেন, সেজন্য এটাকে অনেকে বলে থাকে হচ্ছে অনেকে ড্রুড মডেলের পাশাপাশি অনেকে ড্রুডের সাথে লরেঞ্জ আর ড্রুড লরেঞ্জ মডেল এই নামেও ডাকে। তাহলে 1900 সাল এবং 1905 সাল এই কারণগুলোর জন্য বিখ্যাত। এখন প্রসঙ্গক্রমে চলে আসে যে 1905 অর্থাৎ 1905 আরও একটা কারণে কিন্তু বিশেষভাবে বিখ্যাত, এবং 1905কে বলা হয় দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইয়ার ইন দ্য হিস্ট্রি অফ ফিজিক্স বিকজ অফ আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন 1905 সালে তার জীবনের সব থেকে ভালো 3টি কাজ করে গেছেন। একই বছর হি পাবলিশড 3 papers. One was for relativity, the second one was about the photoelectric effect, and the another one was about Brownian motion. এই কারণকে ইয়ার অফ ওয়ান্ডার্স এই নামে আমরা 1905কে জেনে থাকি। এরকম করে তুমি সামনের দিকে যেতে যেতে, যেমন যদি বলি 1905-এর সাথে তুমি 6 যোগ করো, তাহলে তুমি পাবে 1911। কেন ফেমাস? বিকজ অফ রাদারফোর্ড মডেল। 1911 সালে আমরা জানতে পারি যে দ্য অ্যাটমস আর কম্পোজড অফ পয়েন্ট লাইক পজিটিভলি চার্জড নিউক্লিয়াস and the nucleus is surrounded by a sea of negatively charged electrons. So this is the concept of Rutherford atomic model. ঠিক এরপরে সামনে তুমি আগাও, এরকম করে যত তুমি প্রত্যেকটা বছরই কোনো না কোনো নতুন নতুন সিগনিফিক্যান্টলি আর ভেরি ইম্পর্ট্যান্ট কোনো ফেনোমেনন বিভিন্ন সায়েন্টিস্টের মাধ্যমে আমাদের কাছে এসছে। 20-এর দশকে তুমি যদি যাও, তাহলে 20-এর দশক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 1920-এর যে দশক, সেই দশকের সাথে আমাদের নিজের ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্ট অতপ্রতভাবে জড়িত, কারণ এই 20-এর দশকেই জন্ম নেয় কোয়ান্টাম মেকানিক্স। অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্সের জন্ম নেওয়ার পেছনে একজন সায়েন্টিস্ট যিনি এস.এন. বোস আমাদের ফিজিক্সেরই টিচার ছিলেন, ঠিক সে সময় আমাদের পদার্থবিজ্ঞানের এই কার্জন হলেই পড়াতেন, তার একটা বিরাট অবদান আছে। আইনস্টাইনের সাথে উনি কাজ করেছেন, পেপার বের করেছেন। পৃথিবীর অর্ধেক পার্টিকেলকে আমরা তার নামেই জেনে থাকি বোজন, অ্যান্ড বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স নামে একটা ভেরি ইম্পর্ট্যান্ট সেক্টর আমরা ফিজিক্সে পড়ে থাকি। ওকে, দ্যাট ইজ দ্য অ্যানাদার কনসেপ্ট। এখন আমরা বিস্তারিত হিস্ট্রিতে গেলাম না, এখন আমরা যদি শুরু করি তাহলে আমরা ফ্রি ইলেকট্রন থিওরিকে দুভাগে ভাগ করব। ফ্রি ইলেকট্রন থিওরিকে যদি আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, and the second one is quantum free electron কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি। এখন যদি ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির কথা বলি, তাহলে একটু আগে যেটা বললাম আমি, ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি was given by Paul Drude and it has been extended by Lorentz. So it is now known as Drude-Lorentz model or simply Drude model, যেটা 1900 সালে দেওয়া হয়েছিল। According to the classical free electron theory or according to the Drude model, এই ড্রুড মডেলটাকে কিন্তু আমরা ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি নামে জানি। দিস ইজ দ্য ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি সংক্ষেপে। এরকমটি কোথাও তুমি দেখবে না, আমি জাস্ট নিজের মতো করে লিখলাম। ওকে, ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরিকে আমরা এখন ড্রুড মডেল নামেই চিনি। অ্যাকর্ডিং টু দিস ড্রুড মডেল অর ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, the free electrons obey the law of classical mechanics. Classical mechanics এ যেরকম ল আছে, এই ড্রুড মডেলে ইলেকট্রন ঠিক সেই রকম সমস্ত ল মেনে চলে। অ্যান্ড কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি, এটা আমরা জানবো যে কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি এটা 1928 সালে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হতভাগা সায়েন্টিস্ট সমরফেল্ড
এই সবচেয়ে হতভাগা সায়েন্টিস্ট সমারফেল্ড উনি দিয়েছিলেন দ্য ফ্রি ইলেকট্রন থিওরির কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউতে উনি দেখেছিলেন। অ্যান্ড ডেফিনেটলি যে ফ্রি ইলেকট্রনগুলো আছে অ্যাটম বা মেটালের ক্ষেত্রে সেই ফ্রি ইলেকট্রনগুলো ইন দ্য কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি কোয়ান্টাম যত লগুলো আছে সবগুলো ল মেনে চলে। আমি সময়ের সাথে সাথে বলবো যে সমরফিল্ডকে কেন পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান সায়েন্টিস্ট বলা হয়, আমি সময়ের সাথে সাথে বলবো। কারণ উনি যদি এখন আমি বলে দিই, উনি টোটালি বলা হয়ে থাকে 81 টাইমস, অর্থাৎ 81 বার নোবেল প্রাইজ পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ভেরি আনফর্চুনেটলি, হি নেভার অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। আলবার্ট আইনস্টাইন পর্যন্ত তাকে নমিনেশন দিয়েছিল যে যে ইনি অর্থাৎ সমরফেল্ড ইজ ক্যাপেবল or he deserves the Nobel Prize। 81তম বার, 81 সংখ্যক বার বিভিন্ন সায়েন্টিস্ট দ্বারা নমিনেটেড হয়েছিলেন এই সমরফেল্ড, কিন্তু তিনি কখনোই নোবেল পুরস্কার পাননি। হাউ ফানি, হাউ আনলাকি। ওকে, এখন ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির কতগুলো পোস্টুলেট আছে। ওকে, ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির কতগুলো পোস্টুলেট আছে। পোস্টুলেট আছে। আমি বিস্তারিত কিন্তু লিখবো না, হ্যাঁ, তুমি যেহেতু এটা ভিডিও, তুমি পজ করে কিন্তু চাইলে লিখতে পারবে। ওকে, যদি আমি পোস্টুলেট নাম্বার 1 নিয়ে আলোচনা করি, তাহলে পোস্টুলেট নাম্বার 1 জানার আগে পল ড্রট সেই 1900 সালে উনি বললেন যে দ্য ইলেকট্রনস সলিডের ভেতর যে অ্যাটমগুলো আছে, তখনও কিন্তু অ্যাটমের কনসেপ্ট ঠিক ওইভাবে আসেনি, বা ইলেকট্রনের কনসেপ্ট কিন্তু ওইভাবে আসেনি। কারণ আমি জানি 1897 সালে, যেটা এখানে লেখা হয়নি বোধ হয়, 1828 পর 1897 সালে সর্বপ্রথম যে থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কৃত হয়েছিল, তার 3 বছর পর। এটা আমি স্কিপ করে গিয়েছিলাম, এটা সরি। ওকে, অলরেডি যখন ড্রুড মডেল আসলো তখন কিন্তু ইলেকট্রনের কনসেপ্ট আমরা জানি, কিন্তু ইলেকট্রন কিভাবে ঘোরে, তার ভেতরে কি আছে, অ্যাটমের ভেতরে কি আছে, অ্যাটমের চারদিকে ইলেকট্রন ঘুরছে কি ঘুরছে না, জিনিসগুলো তখনও কিন্তু পাকাপোক্তভাবে এস্টাবলিশড হয়নি, রাইট। তার আগেই, পাকাপোক্তভাবে এস্টাবলিশড হওয়ার আগেই এই ড্রুড বললেন দ্য ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস and a metal is composed of such atoms। উনি বলেছিলেন যে সলিডের ভিতরে এমন কিছু থাকবে, এটা জাস্ট পোস্টুলেট, এমন কিছু থাকবে যেগুলোকে আমরা কোনো কিছু বলি আর না বলি অ্যাটম, যদি এখন আমরা বুঝি অ্যাটম, সে অ্যাটমের ভেতর পজিটিভলি চার্জ থাকবে এবং তার চারপাশে ইলেকট্রনগুলো মুভ করবে। ব্যাপারটা যদি এখন আমরা যদি এখন করার কথা চিন্তা করি, তাহলে প্রেজেন্ট নলেজ দিয়ে আমরা এরকম করে চিন্তা করতে পারি। এই চিন্তাটা কিন্তু পল ড্রুড সেই অনেক আগেই করে গিয়েছিলেন, রাইট। পজিটিভলি চার্জড নিউক্লিয়াস এবং এরকম চারপাশ জুড়ে হচ্ছে আমার ইলেকট্রন থাকে। যদি আমি আরও এরকম দিই, ইলেকট্রন থাকতে পারে, একাধিক ইলেকট্রন থাকতে পারে। সো এগুলো হচ্ছে কোর ইলেকট্রন। নিউক্লিয়াসের পাশের যে ইলেকট্রনগুলো, সেগুলো হচ্ছে আমার কোর ইলেকট্রনস। And core electrons are strictly localized, they are not moving, right, they can't move। আর আউটারমোস্ট শেলের যে ইলেকট্রনগুলো আছে, এই আউটারমোস্ট শেলের ইলেকট্রনগুলোকে আমরা এখন বলি ভ্যালেন্স ইলেকট্রনস। উনি বললেন যে সবচেয়ে দূরের যে ইলেকট্রনগুলো আছে, সেই দূরের ইলেকট্রনগুলো হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রনস, অ্যান্ড ডিলোকালাইজড ইলেকট্রনস ক্যান মুভ উইদিন দ্য সলিড। এগুলো হচ্ছে delocalized electrons, and these delocalized electrons can move through the solid। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, তিনি বললেন যে যদি ইলেকট্রন লিভ দ্য সিস্টেম, যদি ইলেকট্রন অর্থাৎ যেই অ্যাটমের চারপাশে উনি কনসেপ্টটা দিয়েছিলেন
যে ইলেকট্রন মুভ করছে সেই সিস্টেম থেকে যদি কোনো ইলেকট্রন বের হয়ে যায়, রেজাল্ট হচ্ছে একটা পজিটিভ আয়ন, রাইট। অর্থাৎ ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী একটা সলিডে প্রচুর পজিটিভলি চার্জড আয়ন কোর থাকবে। এখন এই পজিটিভলি চার্জড আয়ন কোরগুলো কিভাবে তৈরি হলো, আয়নিক সলিডের মতো, যদি আমরা থার্ড ইয়ারের কনসেপ্ট মনে রাখার চেষ্টা করি। এখন এই আয়নগুলো কিভাবে তৈরি হয়েছে? আয়নগুলো তৈরি হচ্ছে অ্যাটম থেকে। যখন অ্যাটম থেকে কোনো রকম কোনো ইলেকট্রন বের হয়ে গেছে, তখনই আমরা এরকম একটা সি অফ ইলেকট্রন পেয়েছি, রাইট। তারা বললেন, যদি দুই নম্বর কনসেপ্ট নিয়ে আলোচনা করি, পোস্টুলেট নিয়ে আলোচনা করি, তারা বললেন যে ক্রিস্টাল লুকস লাইক positive ion core. A crystal looks like positive core of positively charged system, and এই পজিটিভ আয়ন কোরগুলো এমবেডেড কোথায় আছে? এমবেডেড ইন আ সি অফ কন্ডাকশন ইলেকট্রন। সি অফ দিস আর কন্ডাকশন ইলেকট্রন, রাইট। এখন এই কন্ডাকশন ইলেকট্রনগুলো আর ফ্রি টু মুভ। যদি নাম্বার 3 নিয়ে আলোচনা করি, কন্ডাকশন ইলেকট্রনগুলো ফ্রি টু মুভ উইদিন দ্য হোল ভলিউম অফ দ্য মেটাল। এবং তারা কি করছে? তারা এই মুভ করতে গিয়ে একটার সাথে আর একটা কিন্তু কলিশনে অংশগ্রহণ করছে। যেমন এটা গিয়ে ঠিক এখানে আঘাত করে এটা এদিকে চলে আসতে পারে, তারপর এটা ডিরেকশনগুলো দিতে হবে আমাদের, এটা এদিকে যেতে পারে। এইভাবে তারা কিন্তু বিভিন্ন ডিরেকশনে মুভ করে পজিটিভলি চার্জড আয়ন কোরের সাথে তারা কলিশনে অংশগ্রহণ করতে পারে। প্রশ্ন আসতে পারে যে আমি এখান থেকে ইলেকট্রন ইন্টারাকশন কেন দেখাইনি? তারা ধরে নিয়েছিলেন যে ইলেকট্রন ইন্টারাকশনটাকে তারা নেগলেক্ট করেছিলেন, তারা ওখানে কনসিডারেশনে আনেননি, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন বলে থাকি। অর্থাৎ দ্য ইলেকট্রনস আর ইন্ডিপেন্ডেন্ট, দে আর নট ইন্টারাক্টিং, দে আর নট মেকিং এনি কলিশন, যেটাকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন বলা হয়ে থাকে। ওকে, এরপরে যদি আমরা আরও একটা অ্যাপ্রক্সিমেশন বা পোস্টুলেট নিয়ে ভাবি, দ্য ফ্রি ইলেকট্রনস আর মুভিং, যদি এটা বলা হয়ে গেছে, দ্য ফ্রি ইলেকট্রনস আর মুভিং ইন র্যান্ডম ডিরেকশনস অ্যান্ড কলাইড উইথ আইদার আয়ন কোর্স অর আদার ফ্রি ইলেকট্রনস। অর্থাৎ এরা যখন কলিশনে অংশগ্রহণ করে তখন কলিশন হতে পারে পজিটিভ আয়ন কোরের সাথে, কলিশন হতে পারে ইলেকট্রনের সাথে, যদিও পরবর্তীতে তারা ইলেকট্রনের সাথে ইলেকট্রনের যে ইন্টারাকশন, এটাকে তারা নেগলেক্ট করেছে। ওকে, পোস্টুলেট নাম্বার 5 বলতে পারি আমরা, দিস কলিশনস আর ইলাস্টিক। তারা বললেন যে কলিশনগুলো সব ইলাস্টিক কলিশন। হোয়াট ডু মিন বাই ইলাস্টিক কলিশন? ইন ইলাস্টিক কলিশন ইউ উইল হ্যাভ নো লস অফ এনার্জি অফ দ্য ইলেকট্রনগুলো যখন কলিশনে অংশগ্রহণ করবে তখন কোনো রকম এনার্জির লস হবে না। অর্থাৎ বিফোর অ্যান্ড আফটার কলিশন এনার্জি মাস্ট বি সেম, যেটা হচ্ছে আমার ইলাস্টিক বা নো লস অফ এনার্জির যেই কনসেপ্ট। ওকে, এরপরে যদি আমরা আরও একটা পোস্টুলেট নিয়ে কথা বলি, তাহলে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি আমাদেরকে বলছে দ্য ইলেকট্রনস ওবে দ্য ল অফ ক্লাসিক্যাল কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। অর্থাৎ এখানে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরিতে পল ড্রুট যেটা করলেন, যে কোনো একটা মেটালের ভেতর, কোনো একটা সলিডের ভেতর যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে সে গ্যাস পার্টিকেলের সাথে কনসিডার করলেন। যে আমরা জানি কোনো একটা গ্যাস সিস্টেমের ভেতর গ্যাস পার্টিকেলগুলো চারদিকে র্যান্ডম ভেলোসিটিতে বিভিন্ন ডিরেকশনে মুভ করে, যেটাকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস নামে পড়ে থাকি। ড্রুট বললেন the electrons obey the law of classical kinetic theory of gases. ওকে, যদি পরবর্তী কনসেপ্ট নিয়ে আলোচনা করি তাহলে বলা হয়ে থাকে দ্য ইলেকট্রনস ভেলোসিটি। ইলেকট্রন যে ভেলোসিটিতে মুভ করছে সেই ইলেকট্রনের ভেলোসিটিগুলো ক্লাসিক্যাল যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আছে, সেই ম্যাক্সওয়েল বোল্টজম্যান ভেলোসিটি ডিস্ট্রিবিউশনগুলো মেনে চলে। কে মেনে চলে? ইলেকট্রনের যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটি মেনে চলে, রাইট। যদি আরও একটা পোস্টুলেট নিয়ে কথা বলি তাহলে আমরা বলবো যে তারা বললেন যে
যে মুভ করছে শুধুমাত্র ইলেকট্রন, পজিটিভ আয়ন কোর যেগুলো আছে দে আর নট মুভিং, দে আর ফিক্সড অ্যাট দেয়ার পজিশন। যদি পজিটিভ আয়ন কোরগুলো তাদের জায়গায় ফিক্সড থাকে, তার মানে হচ্ছে দ্য ইলেকট্রনস মুভ ইন এ কমপ্লিটলি ইউনিফর্ম পটেনশিয়াল ফিল্ড। এগুলো যেহেতু মুভ করছে না, তার মানে এদের দ্বারা সৃষ্ট যে পটেনশিয়াল ফিল্ড দ্যাট ইজ কমপ্লিটলি ইউনিফর্ম ডিউ টু দ্য ফিক্সড আয়ন্স ইন দ্য ল্যাটিস, রাইট? এখন যদি আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট বা পোস্টুলেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এরকম, সেটা নাম্বার 9, মেবি নাম্বার 9, সেটা হচ্ছে যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আমরা সিস্টেমে অ্যাপ্লাই করি, অর্থাৎ সিস্টেমে যদি আমি কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি আমি অ্যাপ্লাই করি, যে ইলেকট্রনগুলো একটু আগে বিভিন্ন ডিরেকশনে মুভ করছিল, অর্থাৎ র্যান্ডম ডিরেকশনে মুভ করছিল, তাদের র্যান্ডমনেস কমে গিয়ে তারা ইলেকট্রিক ফিল্ড আমি যেদিকে অ্যাপ্লাই করেছি, ইলেকট্রনের যে ফ্লো তার অপোজিট দিকে তারা সব একমুখী ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে। তার মানে হচ্ছে ইফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড টু দ্য মেটাল, দ্য ফ্রি ইলেকট্রনস আর অ্যাক্সিলারেটেড, এগুলো অ্যাক্সিলারেটেড হবে, দে আর অ্যাক্সিলারেটেড ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফিল্ড, অপোজিট টু দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফিল্ড। অ্যান্ড একটু আগে তারা যে ভেলোসিটিতে মুভ করছিল, ডেফিনেটলি এখন যেহেতু র্যান্ডম ভেলোসিটিতে বিভিন্ন ডিরেকশনে মুভ না করে তারা একটা পার্টিকুলার ডিরেকশনে অপোজিট টু দ্যাট অফ দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড মুভ করছে, তার মানে এই নতুন ভেলোসিটিকে আমি একটা নাম দেব, আমি সেই কনসেপ্ট থেকে আমরা একটা ভেলোসিটির নাম দেব ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, যেটাকে আমরা ভিডি নামে পড়ব। অর্থাৎ এই ড্রিফট ভেলোসিটির জন্যই কিন্তু আমি কন্ডাক্টিভিটিটা পাবো, অর্থাৎ সিস্টেমের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। যেহেতু সিস্টেমের ভেতর দিয়ে ভেলোসিটির জন্য কারেন্ট ফ্লো করছে, তার মানে আমি পাবো হচ্ছে কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করে থাকি, দিস ইজ আওয়ার কন্ডাক্টিভিটি, রাইট? এখন এই ড্রুড মডেলের দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রেজাল্টস অফ দ্য ড্রুড মডেল, এই ড্রুড মডেলের দুটো সিগনিফিক্যান্ট রেজাল্ট আছে। একটা হচ্ছে যদি ইকুয়েশন দিয়ে আমরা বোঝাতে চাই, যেমন যে ইলেকট্রনগুলো মুভ করছে, এভারেজ মোমেন্টাম পার ইলেকট্রন, এটা টাইম ডিপেন্ডেন্ট ডেফিনেটলি। যদি এভারেজ মোমেন্টাম পার ইলেকট্রন যদি হিসেব করি, তাহলে এভারেজ মোমেন্টাম সময়ের সাথে যে হারে চেঞ্জ হচ্ছে, ডেফিনেটলি ডিডিটিপি হচ্ছে একটা ফোর্স, রাইট? এটাকে আমরা ইকুয়েশন দিয়ে লিখতে পারবো চার্জ অফ অ্যান ইলেকট্রন টাইমস অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ই প্লাস হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু অফ পিটি, তার সাথে হচ্ছে ক্রস প্রোডাক্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এম, এইটা এর থেকে মাইনাস হবে হচ্ছে আমার পি টি এর যে এভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টাউ। টাউ হচ্ছে যখন মেটালের ভেতর ইলেকট্রনগুলো মুভ করছে, কলিশনে অংশগ্রহণ করছে, যে কোনো দুটো কনজিকিউটিভ কলিশনের মাঝের যে কলিশন লেস টাইম, অর্থাৎ ফ্রি টাইম, যে সময় ইলেকট্রন কলিশনে অংশগ্রহণ করে না, রিল্যাক্স করে, সেই সময়কে আমরা বলবো হচ্ছে টাইম অফ রিল্যাক্সেশন। অর্থাৎ এইখান থেকে কলিশনে অংশগ্রহণ করে ঠিক আরও একবার কলিশনে অংশগ্রহণ করার যে টাইম, দিস টাইম ইজ কল্ড টাউ, অ্যান্ড দিস লেংথ ইজ কল্ড দ্য মিন ফ্রি পাথ ল্যামডা। এখন হতে পারে এখান থেকে এখানে কলিশন করে, এখানে কলিশন না করে সরাসরি এখানে আসছে, এখানে না এসে সরাসরি এই পর্যন্ত আসতে পারে। তার মানে আমরা এভারেজ কথাটা লিখি, এভারেজ কলিশন, এভারেজ মিন ফ্রি পাথ আর এভারেজ টাইম অফ রিল্যাক্সেশন, আর শুধুমাত্র টাইম অফ রিল্যাক্সেশন নামে আমরা জেনে থাকি, নো প্রবলেম। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, এখান থেকে আমরা পরবর্তীতে এটা প্রুভও করতে পারি।
আরও একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট অফ ব্রুট মডেল, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি জে দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করি, যে ভেক্টর কোয়ান্টিটি। কারেন্ট ডেন্সিটি হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া যদি নেই, সেই কনসেপ্টটাই হচ্ছে আমার কারেন্ট ডেন্সিটি। জে ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই স্কোয়ার টাউ ওভার এম টাইমস অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এটাকে আমরা সিগমা ই নাম দিয়ে জানবো। সিগমা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ সিস্টেমের ভেতর যে কারেন্ট ফ্লো করছে তার যে মেজার কন্ডাক্টিভিটি, সেটা হচ্ছে এন হচ্ছে আমার নম্বর অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম অফ দ্য সিস্টেম। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটাকে যদি এখানে ই লেখা উচিত, নো প্রবলেম। টাও হচ্ছে রিল্যাক্সেশন টাইম, এম হচ্ছে ম্যাস অফ এন ইলেকট্রন, ই হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আমি সিস্টেমে অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। সো সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই স্কোয়ার টাউ বাই এম। এটা আমরা একটু পরে প্রুভ করব। ওকে, এখন যদি আমরা নাম দিয়ে থাকি, তাহলে এগুলো হচ্ছে আমার পজিটিভ আয়ন কোর, এগুলো হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন, রাইট? এগুলো মুভ করছে। এখন যদি ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি শুরু করি, এটা কিন্তু কোনো মানে এমন না যে আমি চাইলাম আমার ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি শুরু করে দিলাম। এটা কতগুলো প্রসেসের ভেতর দিয়ে আসছে, কতগুলো নলেজ, কতগুলো অ্যাজাম্পশন আর ভেতর দিয়ে আসছে। ওকে, যেমন ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি আরও একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরিতে যে ফ্রি ইলেকট্রনগুলো মুভ করছে, সলিডের ভেতর মুভ করছে, সিস্টেমের ভেতর মুভ করছে, তাদের পটেনশিয়াল এনার্জি কত, এটা বোঝানোর জন্য এইভাবে আমরা একটা ছোট ফিগারের মতো ড্র করি। এটা হচ্ছে সারফেস, অর্থাৎ যে মেটাল নিয়ে আমরা ভাবছি সেই মেটালের সারফেস। যদি এখানে কথা ভাবি, এটা হচ্ছে আমার ভ্যাকুয়াম, রাইট? ভ্যাকুয়াম, তার মানে এটা হচ্ছে আমার ভ্যাকুয়াম লেভেল, VACUUM VEL, ভ্যাকুয়াম লেভেল। এটা হচ্ছে আমার ভ্যাকুয়াম লেভেল। ইলেকট্রনের পক্ষে কখনোই সিস্টেম থেকে স্কেপ করা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ এই নিচ থেকে ভ্যাকুয়াম পর্যন্ত যে লেভেলটা, এটা হচ্ছে ভেরি হায়ার পটেনশিয়াল। এই পটেনশিয়াল গেইন করে কখনোই ইলেকট্রনের পক্ষে বের হওয়া সম্ভব হয় না। এবং আরও একটা চমৎকার কনসেপ্ট হচ্ছে উইদিন দ্য মেটাল দ্য ইলেকট্রনস আর কমপ্লিটলি ফ্রি টু মুভ, and because they are moving, they are not taking rest, so the whole of their energy is kinetic energy and they have no potential energy. So free electron theory একটা কনসেপ্ট হচ্ছে the electrons or free electrons have zero potential energy। তার মানে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরিতে একটা চমৎকার আইডিয়া হচ্ছে ইলেকট্রনগুলো জিরো পটেনশিয়াল এনার্জির ভেতর দিয়ে মুভ করছে, অর্থাৎ ইলেকট্রনগুলো যে পটেনশিয়াল এনার্জির ভেতর দিয়ে মুভ করছে সেটা হচ্ছে জিরো পটেনশিয়াল এনার্জি। যদি আমরা পরবর্তীতে দেখব যে তারা জিরো পটেনশিয়াল এনার্জির ভেতর দিয়ে মুভ করছে না, যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এই ফ্রি ইলেকট্রনকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, এখন যদি আমরা একটু পড়াশোনা করি, যে একটু আগে যেটা জানলাম যে J is equal to sigma E, right? J is equal to sigma E, basically Ohm's law, right? Ohm's law কে আমরা V equal to IR দিয়ে জানি। V is equal to IR or I is equal to simply V over R, এই নাম দিয়ে আমরা জানি, তাই না? এই কনসেপ্টগুলো দেখি তো আমরা ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ইউজ করে আমরা কতটুকু জানার বা বোঝার চেষ্টা করতে পারি একটু দেখি। সো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন মেটাল যদি আমরা পড়ি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন মেটাল, সেই ইন্টারমিডিয়েট থেকে আমরা একটা জিনিস কিন্তু পড়ে আসছি। যেমন সেই ইন্টারমিডিয়েট থেকে আমরা পড়ে আসতেছি, যেমন ধরা যাক আমার একটা কন্ডাক্টর আছে,
আমার একটা কন্ডাক্টর আছে যার লেংথ হচ্ছে আমার এল অ্যান্ড ক্রস সেকশন হচ্ছে আমার এ। আর ডেফিনেটলি এখানে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, আমার অসংখ্য ফ্রি ইলেকট্রন এখানে আছে। ওকে, এইটার ডেফিনেটলি কন্ডাক্টিভিটি কখন থাকবে, যখন আমি এর সাথে একটা পটেনশিয়াল যখন আমি অ্যাপ্লাই করব, একটা পটেনশিয়াল ডিফারেন্স অথবা একটা ব্যাটারি যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমি কন্ডাক্টিভিটির কনসেপ্টে যেতে পারি, রাইট? কন্ডাক্টিভিটির কনসেপ্টে যেতে পারি। এখন যদি আমি এখানে একটা চাবি ইউজ করি, ধরা গেল এটা হচ্ছে আমার নেই, এটা আমি ওপেন রেখে দিলাম, ক্লোজ করলাম না, তার মানে কোনো রকম পটেনশিয়াল আমি অ্যাপ্লাই করিনি, রাইট? এখন যে মেটালটা আমি নিয়েছি তার রেজিস্টিভিটি ধরলাম রো, তার কন্ডাক্টিভিটি হচ্ছে সিগমা, অ্যান্ড তার রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আর। অ্যান্ড আমি জানি যে আমার রো এবং সিগমার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। রেজিস্টিভিটি যত বেশি হবে, কন্ডাক্টিভিটি তত কম হবে। মনে রাখতে হবে রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি কিন্তু এক না, একটু পার্থক্য আছে, তুমি অলরেডি অবশ্যই জানো। সো সো আমি আরও জানি যে আর ইজ ইকুয়াল টু রো এল ওভার এ। এখন রোকে যদি আমি সিগমা দিয়ে রিপ্লেস করি, তাহলে রো কি লিখতে পারো 1/σ, সো এল বাই সিগমা এ, রাইট? সো আর ইজ ইকুয়াল টু হচ্ছে এল বাই সিগমা এ, আর সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে এল বাই আর এ। ওকে, এটা আমার মনে রাখতে হবে, হিসেবের জন্য আমার মনে রাখতে হবে। এখন আমি যদি ওমস লতে আসি, জানি যে ওমস লটা কি। একটু আগে যে কন্ডাক্টর আমি ইউজ করেছি, সেই কন্ডাক্টরে যে পটেনশিয়াল ডিফারেন্স, যদি আমি সুইচ অন করে দেই, এটা যদি আমি অন করে দেই, তাহলে কি ঘটনা ঘটবে? অন করে দিলে ডেফিনেটলি আমি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে আমার ফ্রি ইলেকট্রনগুলো মুভ করবে। যদিও আগে তারা র্যান্ডম ডিরেকশনে মুভ করছিল, এখন তারা একটা অ্যালাইন ডিরেকশনে মুভ করবে, এবং আমি এই ডিরেকশনের অপোজিট বরাবর এখান থেকে এই পর্যন্ত এইভাবে আমি পাবো হচ্ছে কারেন্টের ফ্লো। সো যে কারেন্ট আমি পাচ্ছি, সেই কারেন্টকে লিখতে পারবো I ইজ ইকুয়াল টু V/R। এখন আমি যা পড়াচ্ছি সবই মূলত তুমি জানো, রাইট? আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। I ইজ ইকুয়াল টু V/R যদি হয়ে থাকে, তাহলে আমি জানি ক্রস সেকশন হচ্ছে এ হচ্ছে এটার ক্রস সেকশন দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে I/A ইজ ইকুয়াল টু V বাই, ওকে। এখন V/RA, এটাকে যদি আমি V/RA এল দিয়ে গুণ করে এল দিয়ে ভাগ করে দেই, তাহলে পাবো হচ্ছে আমি L/RA টাইমস L/RA, একটু আগে দেখালাম সিগমা, অ্যান্ড V ডিভাইডেড বাই এল। দেখো, এই যে আমি পটেনশিয়াল ডিফারেন্সটা দিয়েছি, সেই পটেনশিয়াল ডিফারেন্সটা, তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার কত? এল। সো এই ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ইডি। যখনই আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তখনই আমার এই দুই প্রান্তের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। সেই ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি আমি সেপারেশনকে মাল্টিপ্লাই করি, আমি পাবো হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, রাইট? সো ভি বাই এল, এখানে হচ্ছে আমার এল, সো ভি বাই এল হচ্ছে আমার সিগমা ই, রাইট? তার মানে আই বাই এ, যেটা হচ্ছে কারেন্ট পাসিং পার ইউনিট এরিয়া অফ দ্য ক্রস সেকশন, তার মানে হচ্ছে জে, রাইট? জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সিগমা ই। এটা হচ্ছে আমার ওমস ল ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এটাই হচ্ছে আমার ওমস ল ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু আই আর, এবং এটা আসলে একই জিনিস। এটা হচ্ছে আই ইকুয়াল টু ভি এর ওমস ল, আর জে ইজ ইকুয়াল টু সিগমা ই, যেখানে রিলেটেড হচ্ছে আমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সেজন্য এটিকে বলা হয় ওমস ল ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এখন এই কনসেপ্টগুলো কিন্তু 1827 সালে জর্জ ওম উনি দিয়ে গেছেন। উনি অলরেডি কিন্তু এটা
এই কনসেপ্টগুলো কিন্তু দিয়ে গেছেন, রাইট? এখন আমি একটু আলোচনা করব যে এইখান থেকে আমি আর কি কি কনসেপ্ট নিয়ে আলোচনা করতে পারি। যেমন যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম যে যদি আমি আবার সেই চিত্রটা একটু আঁকি, ছোট করে আঁকি, হলো হচ্ছে পজিটিভ আয়ন কোর। সো পজিটিভ আয়ন কোর, অ্যান্ড ইলেকট্রনগুলো ডেফিনেটলি এইভাবে থাকবে। যদি আমি এটাকে আটকে দেই, এভাবে আটকে যদি দেই, তার মানে হচ্ছে আমি কোনো রকম ইলেকট্রিক ফিল্ড যদি না দেই, এই ইলেকট্রনগুলো র্যান্ডম ডিরেকশনে বিভিন্ন দিকে মুভ করছে। এটাই সেখানে লাগতে পারে, এটা এখানে যেতে পারে, এটা এখানে যেতে পারে, র্যান্ডম ভেলোসিটিতে র্যান্ডম ডিরেকশনে মুভ করছে, রাইট? এগুলো হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন, এগুলো হচ্ছে আমার পজিটিভ আয়ন কোর। যদি কোনো ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়, ই ইকুয়াল টু 0, নো ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ কোনো ইলেকট্রিক ফিল্ড দেয়নি, তার মানে হচ্ছে কি কোনো পটেনশিয়াল আমি অ্যাপ্লাই করিনি, ভি ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু ইলেকট্রনের যে পটেনশিয়াল এনার্জি, দ্যাট পটেনশিয়াল এনার্জি না, এটা হচ্ছে আমি এই পটেনশিয়াল এনার্জির জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয় সেই পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ আমি কোনো ব্যাটারি অ্যাপ্লাই করিনি। ভি ইকুয়াল টু 0, দিস ইজ ইন্টারকানেক্টেড, রাইট? ইন্টারকানেক্টেড, ভি ইকুয়াল টু 0 মিনস ই ইকুয়াল টু 0। যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে, এখান থেকে আমি আরও একটা কনসেপ্ট পেতে পারি, সেটা হচ্ছে কোনো কারেন্ট আমি পাবো না, কিন্তু ইলেকট্রন কিন্তু এখনও মুভ করছে। আমি জানি যে ইলেকট্রন কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে মুভ করছে। প্রশ্ন হচ্ছে, আমি এতদিন জেনে আসলাম যে ইলেকট্রন মুভ করলেই কারেন্ট পাওয়া যায়, তাহলে আমি এখন কোনো কারেন্ট কেন পাচ্ছি না? আমি আসছি একটু পরেই এই পয়েন্টে আসছি। যদি আমি, কারণ এর একটা চমৎকার ব্যাখ্যা হচ্ছে কোনো সার্কিট নেই, কারেন্ট আমি কীভাবে পাবো, তাই না? আমি তো কোনো সার্কিট আমি কমপ্লিট করিনি। শুধু একটা জিনিস, যদি এটা হয়, এটার ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবো না, হোক সেটা মেটাল, তাই না? যদি এরকম হতো তাহলে আমি কোনো কিছু ধরতেই পারতাম না, শক খেয়ে পড়ে যেতাম, বা এরকম কোনো কিছু একটা, রাইট? হতেই পারতো ওরকম। যাই হোক, যদিও সারফেসে আসতে পারে না ফ্রি ইলেকট্রন। ওকে, আই ইকুয়াল টু 0 কখন? যখন কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। কিন্তু তখনও কিন্তু ইলেকট্রনস আর স্টিল মুভিং র্যান্ডমলি উইথ দ্য স্পিড, র্যান্ডম স্পিড। তখনও কিন্তু ভি র্যান্ডম, অর্থাৎ অথবা হচ্ছে সিম্পলি ভি র্যান্ডম, তখনও কিন্তু র্যান্ডম স্পিডে ইন অল ডিরেকশন ইলেকট্রনগুলো মুভ করছে। যে ভেলোসিটিকে আমরা আসলে, যদি আমরা ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরিকে কাইনেটিক থিওরি অফ গ্যাসের সাথে কনসিডার করি, তাহলে আমরা জানি যে এখানে আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি নামক একটা ভেলোসিটি আনি, যেটাকে আমরা CRMS অথবা সিম্পলি সি দিয়ে প্রকাশ করে থাকি, তাই না? এখন যখন কোনো একটা সলিডের ভেতর কোনো রকম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ কোনো রকম ব্যাটারি বা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করিনি, তখনও সলিডের ভেতর ইলেকট্রনগুলো র্যান্ডমলি ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করছে, যে ভেলোসিটিকে আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলে থাকি, যে ভেলোসিটিকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। সিটা কী জন্য হচ্ছে? সিটা আসছে কার জন্য? সিটা আসলে বেসিক্যালি দায়ী ডিউ টু দ্য থার্মাল এনার্জি অফ দ্য কন্ডাক্টর। হ্যাঁ, যেমন আমি যদি সিস্টেমটাকে 27 ডিগ্রি সেলসিয়াসে রাখি, রুম টেম্পারেচারে রাখি, তাহলে তার জন্য থার্মাল এক্সাইটেশন হবে। তার ভেতরের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো একটা এনার্জি পেয়ে এসে সেটা মুভ করবে। এবং আমি এটাও জানি যে এখানে শুধুমাত্র ইলেকট্রন যে মুভ করছে, এটা যেরকম সত্য, অ্যাটমগুলো অর্থাৎ পজিটিভ আয়ন কোরগুলো নিজের জায়গায় থেকে ভাইব্রেট করছে, এটাও সত্য, রাইট? তাহলে সি কার জন্য? সি কোত্থেকে আসছে? সি আসছে ফ্রম দ্য টেম্পারেচার, ফ্রম দ্য থার্মাল এক্সাইটেশন। এখন এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে, তারপরেও সি এর একটা ভ্যালু আছে, যেটা কিনা খুবই লার্জ ভ্যালু। সি ইজ ইকুয়াল টু 10⁶ মিটার পার সেকেন্ড। লাইটের ভ্যালোসিটি হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড, আর র্যান্ডম মোশনের জন্য ইলেকট্রনের যে ভেলোসিটি, সেটা হচ্ছে 10⁶ মিটার পার সেকেন্ড। তারপরেও এত ভেলোসিটিতে মুভ করেও কোনো রকম কারেন্ট আমি পাচ্ছি না।
কোনো রকম কারেন্ট পাচ্ছি না। দিস সি কন্ট্রিবিউট জিরো কারেন্ট, দিস সি কন্ট্রিবিউট জিরো কারেন্ট কন্ট্রিবিউট করে কেন? যদিও যদিও ইন এক্সিস্ট, এই দেখো তুমি যে কন্ট্রিবিউট জিরো কারেন্ট, সি ইজ ইকুয়াল টু 10⁶ মিটার পার সেকেন্ড, it contributes zero current but it does exist also even in presence of the field. এখন যদি আমি, এটা হচ্ছে ই ইকুয়াল টু জিরোর জন্য, রাইট? ই ইকুয়াল টু যখন জিরো, অর্থাৎ ই ইকুয়াল টু যখন আমার জিরো ফিল্ড, তখন আমি পাচ্ছি সি ইকুয়াল টু 10⁶ মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে ইফ আই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড টু দ্য সিস্টেম, তখন কি এটা আমি থাকবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, তখনও থাকবে সি ইজ ইকুয়াল টু 10⁶ মিটার পার সেকেন্ড। কিন্তু যখন ইকুয়াল টু জিরো, তখন ইলেকট্রনের ভেলোসিটি 10⁶ মিটার পার সেকেন্ড হওয়া সত্ত্বেও কোনো কারেন্ট আমি পাচ্ছি না। কেন? বিকজ দ্য ইলেকট্রনস আর মুভিং র্যান্ডমলি। একটা মুভ করছে এইদিকে, একটা মুভ করছে এইদিকে, একটা মুভ করছে এইদিকে, একটা মুভ করছে এইদিকে, একটা মুভ করতে পারে এইদিকে, একটা মুভ করতে পারে এইদিকে, এরকম বিভিন্ন ডিরেকশনে মুভ করতে পারে। তার মানে হচ্ছে দ্য নেট ফ্লো অফ ইলেকট্রন ইন এনি পার্টিকুলার ডিরেকশন ইজ জিরো। আমি জানি যদি কারেন্ট যদি ফ্লো করে, হয় কারেন্ট যে কোনো একটা ডিরেকশন বরাবর ফ্লো করবে, তাই না? এখন তুমি দেখো এটার জন্য এটার নেট ফ্লোটা জিরো হয়ে যাচ্ছে, এটার জন্য এটার ইলেকট্রনের ফ্লোর জন্য কোনো কারেন্ট নেই, এটার জন্য এটার ফ্লোর জন্য কোনো কারেন্ট নেই। র্যান্ডম ডিরেকশনের জন্য ডিফারেন্ট ডিরেকশনে মুভ করছে, সেই ডিফারেন্ট ডিরেকশনে মুভমেন্টের জন্য আমি বলি দ্য নেট ফ্লো অফ ইলেকট্রন ইন এনি পার্টিকুলার ডিরেকশন ইজ আ বিউটিফুল জিরো। সেজন্যই হচ্ছে সি ইকুয়াল টু 10⁶ মিটার পার সেকেন্ড, এত লার্জ ভেলোসিটি হওয়া সত্ত্বেও আমরা কোনো রকম কারেন্ট কিন্তু পাচ্ছি না, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কারেন্ট পাওয়ার জন্য কি করব? ডেফিনেটলি আই হ্যাভ টু অ্যাপ্লাই সাম ইলেকট্রিক ফিল্ড টু দ্য সিস্টেম, রাইট? আমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে টু দ্য সিস্টেমে। এখন যদি আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে চেহারাটা কেমন দাঁড়ায়? ওকে, এখন আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমার দুই প্রান্ত। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। তার ইলেকট্রন ফ্লো করবে হচ্ছে কোথেকে কোথায়? ইলেকট্রন ফ্লো করবে হচ্ছে আমার, ডেফিনেটলি কারেন্ট ফ্লো করবে এদিকে, তার মানে ইলেকট্রন ফ্লো করবে হচ্ছে উল্টা দিকে, রাইট? এই ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়ে গেছে অথবা ভি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, রাইট? অ্যান্ড কারেন্ট ফ্লো করছে কোন দিকে? কারেন্ট ফ্লো করছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তার মানে এদিকে হচ্ছে আমার কারেন্ট ফ্লো করছে, কারেন্টের ডিরেকশন হচ্ছে আমার এইটা। ওকে, এখন আমি কিন্তু জানি যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর এখন সত্য, জে ইজ ইকুয়াল টু সিগমা ই এখন সত্য। তাহলে আমি জানি যে এখন জে ইজ ইকুয়াল টু হচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে আমার ওমস ল ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ওকে, এটা আমরা দেখি তো পাই কি না, এই কনসেপ্ট এখান থেকে আমরা আসতে পারি কি না। আমি জানি যে সেই ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমি জানি যে এরকম কোনো ব্যাপারে কন্ডাক্টরের ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো করে আই, সেই কারেন্টের এক্সপ্রেশনকে আমি লিখতে পারি নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস ফ্লোয়িং পার ইউনিট ভলিউম, আর number of free electrons per unit volume times the area of cross section, this area of cross section A, times drift velocity। এই ড্রিফট ভেলোসিটির কনসেপ্টে আমরা এখন আসবো, রাইট? ড্রিফট ভেলোসিটি টাইমস ই, সংক্ষেপে NAVE, নেভি, রাইট? এখন হোয়াট ডু ইউ মিন বাই ড্রিফট ভেলোসিটি? এটা কি জিনিস? এটাই হচ্ছে এখন আমি আলোচনা করব যে ড্রিফট ভেলোসিটিটা আসলে কি। নাও ধরলাম যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিনি, তখন আমার সি ইজ ইকুয়াল টু ছিল 10⁶ মিটার পার সেকেন্ড, অ্যান্ড এটা ছিল হচ্ছে আমার র্যান্ডম, তাই না? ডিরেকশনটা ছিল হচ্ছে আমার র্যান্ডম ডিরেকশন। এখন আমি একটা ইলেকট্রিক ফিল্ড হ্যাজ বিন অ্যাপ্লাইড টু দ্য সলিড, তার মানে কি হবে? ইট উইল ইন্ট্রোডিউস আ ফোর্স অন দ্য সলিড আর অন দ্য ইলেকট্রনস, অ্যান্ড ইলেকট্রনস উইল বি অ্যাক্সিলারেটেড। এই ইলেকট্রনগুলো যদি আমি র্যান্ডম ডিরেকশনে দেখাই, ইলেকট্রনগুলোর মোশনকে যদি আমি র্যান্ডম ডিরেকশন দিয়ে এরকম করে দেখি,
এরকম করে দেখি, ইলেকট্রিক ফিল্ড যখন আমি অ্যাপ্লাই করব তখন তারা একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর মুভ করার চেষ্টা করবে। এটা হচ্ছে আমার ই ইকুয়াল টু 0, এখন ই ইজ গ্রেটার দেন 0, রাইট? সরি, এটার ডিরেকশন হবে আসলে উল্টো দিকে, রাইট? ইলেকট্রিক ফিল্ড আমি ধরলাম, আমি নো দেওয়ার দরকার নেই, ধরলাম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি আমি এইদিকে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, তাহলে এগুলোর সব অ্যালাইনমেন্ট হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে, রাইট? এখন যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, দ্য ইলেকট্রনস হ্যাজ বিন অ্যাক্সিলারেটেড টুয়ার্ডস দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তার মানে ইলেকট্রনস উইল গেইন আ ভেলোসিটি। এই যে ডেফিনেটলি যে ভেলোসিটিতে তারা গিয়েছিল তাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য তারা একটা এক্সট্রা ভেলোসিটি গেইন করেছে। 10⁶ মিটার পার সেকেন্ড কিন্তু ডেফিনেটলি আছেই, তার সাথে একটা এক্সট্রা ভেলোসিটি গেইন করেছে। সেই এক্সট্রা ভেলোসিটিটিকে আমরা বলবো হচ্ছে ড্রিফট ভেলোসিটি। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে যেই ভেলোসিটির কারণে র্যান্ডম ডিরেকশনগুলো আর র্যান্ডম না থেকে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন বরাবর ইলেকট্রনগুলো মুভ করছে, তার মানে হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য তারা একটা এক্সট্রা ভেলোসিটি গেইন করে। সেই এক্সট্রা ভেলোসিটিকে আমরা বলবো হচ্ছে ড্রিফট ভেলোসিটি ভি ডি, তাই না? এই ড্রিফট ভেলোসিটি রেসপন্সিবল ফর কারেন্ট আর রেসপন্সিবল ফর কারেন্ট আই। ওকে, কারেন্ট আইয়ের জন্য যে ভেলোসিটি দায়ী সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এখন প্রশ্ন হচ্ছে ড্রিফট ভেলোসিটি কিন্তু বেসিক্যালি সি এর চেয়ে অনেক কম। সি কিন্তু ড্রিফট ভেলোসিটির চেয়ে অনেক বেশি। হ্যাঁ, তার মানে হচ্ছে যদি আমি কম্পেয়ার করি সির সাথে ভিডি, তাহলে এটা এত ছোট যে সি প্লাস ভিডিকে লিখলে আমি শুধুমাত্র সি লিখতে পারি, অর্থাৎ ভিডি অনেক ছোট। যদিও এটার কন্ট্রিবিউশন কিন্তু হচ্ছে কারেন্ট, সি অনেক বড়, ভিডি যে অনেক ছোট এটা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করা গেছে, ক্যালকুলেশন করেই দেখানো গেছে। এটা অনেক ছোট, 0.000 সামথিং, অর্থাৎ 10⁻⁴ মিটার পার সেকেন্ড। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এই ভিডি হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10⁻⁴ মিটার পার সেকেন্ড। অতি স্মল ভেলোসিটি, কিন্তু সেই স্মল ভেলোসিটির কন্ট্রিবিউশনটা কিন্তু হিউজ, রাইট? তাহলে এখন আমরা দেখব যে আসলে কি ঘটনা ঘটছে, মূলত কি ঘটনাটা এখানে ঘটছে। যেমন যদি আমি পেজ চেঞ্জ করি, আমরা কিন্তু অলরেডি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, সিস্টেমে অলরেডি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি জানি না সাউন্ড পলিউশন হচ্ছে কিনা, কারণ বাইরে মনে হচ্ছে মশা মারার যে ওষুধ সেটা স্প্রে করছে, তো আমি প্রচণ্ড সাউন্ড পাচ্ছি। আমি জানি না তোমরাও সাউন্ড পাচ্ছ কি না। বাই দ্য ওয়ে, যদি বোর হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 1 কাপ কফি নিয়ে বসতে পারো, 1 কাপ চা নিয়ে বসতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, এই কনসেপ্টটা শেষ করি, আমি একটা লেকচার শেষ করবো, নো প্রবলেম। সো আমি দেখি তো এখান থেকে আমি ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট থেকে আমি আরও কি যেতে পারি কি না। আমি জানি যে আই ইজ ইকুয়াল টু এন এ ভি ই, সো আই বাই এ ইজ ইকুয়াল টু সিম্পলি হচ্ছে এন ভি ডি ই। তার মানে হচ্ছে জে ইজ ইকুয়াল টু হচ্ছে এন ভি ডি ই। ওকে, ফর এক্সাম্পল ইকুয়েশন নম্বর আমি জানি না কি লিখেছি, ধরলাম ইকুয়েশন নম্বর 3। এখন যদি আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হ্যাজ বিন অ্যাপ্লাইড, রাইট? আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি আমি অ্যাপ্লাই করে থাকি, তার মানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ইই, এটা আমি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু ইই। যেহেতু ইলেকট্রনের অ্যাক্সিলারেশন হচ্ছে, তার মানে ইলেকট্রনের ম্যাস টাইম অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ইই, রাইট? তার মানে লিখতে পারবো হচ্ছে এ ইজ ইকুয়াল টু ই ওভার এম। এখন এই এ অ্যাক্সিলারেশন হচ্ছে কোন ভেলোসিটির জন্য? ড্রিফট ভেলোসিটির জন্য। তার মানে হচ্ছে ডিটি অফ ভিডি, ড্রিফট ভেলোসিটি রেট অফ চেঞ্জ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ই ওভার এম। এখন তুমি দেখো ড্রিফট ভেলোসিটিটা আসলে কি, যেমন একটা কলিশন হচ্ছে, ইলেকট্রন হচ্ছে এখানে, আর একটা ইলেকট্রন হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে এটা হচ্ছে পজিটিভ আয়ন কোর, এটা হচ্ছে আমার আর একটা পজিটিভ আয়ন কোর, এটা হচ্ছে আমার আর একটা পজিটিভ আয়ন কোর।
ইলেকট্রনগুলো এখানে গিয়ে আবার এখানে কলিশন অংশগ্রহণ করছে, আবার এখানে আসছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত সে ফ্রি, রাইট? এইখান থেকে অ্যাক্সিলারেটেড হয়ে 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 সে কিন্তু কলিশন অংশগ্রহণ করছে, এটা হচ্ছে আমার টাউ টাউ। তাহলে একটা কলিশন শেষ করে, যেমন এই কলিশনটা শেষ করে আবার আরও একটা কলিশনে হওয়ার ঠিক আগ মুহূর্তে যে ভেলোসিটি, সেটাই হচ্ছে আমার ফাইনাল ড্রিফট ভেলোসিটি। এখানে ড্রিফট ভেলোসিটি 0 ছিল, তাহলে এভারেজ যদি আমি ধরি তাহলে ভিডি ডিভাইডেড বাই 2 হচ্ছে আমার ড্রিফট ভেলোসিটি, তাই না? তার মানে যদি আমি টাউ হিসাব করি, এখানে টাউ ইকুয়াল টু 0, টাউ ইকুয়াল টু এখানে 0, এখানে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে টাউ। যখন টাউ ইকুয়াল টু 0 তখন ড্রিফট ভেলোসিটির মান ছিল 0। যখন টাউ ইকুয়াল টু টাউ, অর্থাৎ ঠিক আগের একটা কলিশন শেষ করে ঠিক যখন সে আরও একটা কলিশন করছে, ঠিক সেই সময়ে কলিশন করার মুহূর্তে তার যে ভেলোসিটি ছিল, এটাই হচ্ছে আমার ফাইনাল ড্রিফট ভেলোসিটি। অর্থাৎ এটা অ্যাক্সিলারেটেড হয়ে 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 ঠিক এখানে এসে অ্যাক্সিলারেশনটা বন্ধ, এটা কলিশন করে, আবার সে কলিশনের পর আবার অ্যাক্সিলারেশনে যাচ্ছে, রাইট? তার মানে যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি এভাবে, টাইমের সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি, যদি টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, পরের লাইনে করি, ডি ডিটি অফ ভিডি ডিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইই ওভার এম ডিটি। টি হচ্ছে 0 টু টাউ, যেটা বললাম 0 টু টাউ। যখন 0 তখন হচ্ছে ড্রিফট ভেলোসিটি 0, যখন হচ্ছে আমার টাউ তখন ড্রিফট ভেলোসিটি হচ্ছে ফাইনাল, যেটা ড্রিফট ভেলোসিটিকে আমরা বুঝছি, তাই না? তার মানে বাম পাশে হচ্ছে সিম্পলি ভিডি ইজ ইকুয়াল টু হচ্ছে ই ই ই বাই এম টাইমস হচ্ছে আমার টাউ, তাই না? এটা ফর এক্সাম্পল ইকুয়েশন নাম্বার 4। এখন তুমি এই ভিডির ভ্যালুটা ইকুয়েশন 4-এর ভ্যালুটা 3-তে বসাই। জে ইজ ইকুয়াল টু কত হবে? জে ইজ ইকুয়াল টু, এটা ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করি আমি, ক্যাপিটাল জে ইজ ইকুয়াল টু হচ্ছে এন টাইমস ভি, মানে হচ্ছে ই ওভার এম টাইমস টাউ টাইমস হচ্ছে আমার ই, তাই না? তার মানে হচ্ছে এন ই স্কোয়ার টাউ বাই এম টাইমস এই ই, রাইট? এইটুকু হচ্ছে আমার কি, এইটুকু হচ্ছে আমার জে ইজ ইকুয়াল টু, যদি আমি জে ইজ ইকুয়াল টু সিগমা ই, অর্থাৎ একটু আগে যেটা আমি দেখলাম সেটা আমি কোথায় লিখেছি, জে ইজ ইকুয়াল টু সিগমা ই, আর জে ইজ ইকুয়াল টু হচ্ছে সামথিং ই, তাহলে ডেফিনেটলি সামথিং মাস্ট বি ইকুয়াল টু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সিগমা, রাইট? তার মানে যদি আমি জে ইজ ইকুয়াল টু সিগমা এটার সাথে কনসিডার করি, তার মানে জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সিগমা ই, কারণ এখানে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই স্কোয়ার টাউ ওভার এম। এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির যে এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার এটা। ওকে, আমার মনে হয় একটা লেকচার আমরা শেষ করি। ওকে, আচ্ছা, এখান থেকে আমি আরও কিছু জিনিস আলোচনা করব এখানে যাওয়ার আগে। যেমন আমি দেখলাম যে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই স্কোয়ার টাউ বাই এম, যেটাকে আমি বলছি দ্য এক্সপ্রেশন কার্ভ ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য। যেমন এখান থেকে আমি জানি যে এখান থেকে তুমি দেখো যে যদি এন এর মান বেশি হয়, যদি এন যদি বেশি হয় তাহলে সিগমাও বেশি হবে, কারণ এন হচ্ছে আসলে কন্ডাকশন ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয় তাহলে কন্ডাক্টিভিটিও বাড়বে, রাইট? এখন যদি টাও বেশি হয়, অর্থাৎ যদি কম কলিশনে অংশগ্রহণ করে, তার মানে কন্ডাক্টিভিটি বাড়বে, খুব স্বাভাবিক, তাই না? যদি সিগমা দেখো, সিগমা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। এখান থেকে একটা চমৎকার ব্যাখ্যা আমি দিতে পারি, যদিও ইলেকট্রনের ম্যাস যেটা আছে সেটা কনস্ট্যান্ট, তারপরেও বলা যায় যদি ম্যাস বেশি হয় কন্ডাক্টিভিটি কিন্তু কমে যায়। এটা আমি আসলে কিভাবে ব্যাখ্যা করব? দেখো, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, কন্ডাক্টিভিটি কেন কমে যাবে? কারণ কন্ডাক্টিভিটি কমবে কারণ হচ্ছে ভেলোসিটির মানই কমে যাবে, কারণ আমি জানি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাই না? তার মানে হচ্ছে এম ডিভি ডিটি এফ, অর্থাৎ যদি এম বেশি হয়, যে অবজেক্ট মুভ করছে তার ম্যাস হচ্ছে এম,
তার ভেলোসিটি হচ্ছে ভি। তার মানে যদি এম খুব বেশি হয় তাহলে তার মানে কি ভিটার সময়ের সাপেক্ষে কম কম বাড়বে, কম চেঞ্জ হবে। তার মানে এম ইজ অপোজিং দ্য চেঞ্জ অফ ভি। এম কিন্তু ভিকে চেঞ্জ হওয়ার জন্য অপোজ করছে, রাইট? তার মানে এম যদি বেশি হয় ডিভিডিটি কম হবে, ভিটা ডিভিডিটি কম হবে। তার মানে হচ্ছে এটা এখানে একটা স্লাগিশনেস কাজ করছে, যেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল স্লাগিশনেস, SLUGGISHNESS, মেকানিক্যাল স্লাগিশনেস। এটাকে একটা অ্যানালোগাস পার্ট কিন্তু আমরা করতে পারি। যখন আমরা ইন্ডাকটেন্স পড়েছি, আমি জানি যে 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 ইলেকট্রিক ফিল্ডে ইন্ডিউসড হয় সেটা হচ্ছে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এল টাইমস ডিআই ডিটি। এল হচ্ছে আমার ইন্ডাক্টর, এটা কিন্তু লেংথ না, রাইট? যদি আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়ে থাকি তাহলে সেখানে জানি যে এল হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স। তাহলে সেই ইন্ডাকটেন্স হচ্ছে এল এর কাজ কি? এল যদি বেশি হয় সে কিন্তু কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। এখানে যেরকম এম যদি বেশি হয় সে ভেলোসিটির চেঞ্জকে বাধা দেয়, এখানে এল যদি বেশি হয় সে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। অর্থাৎ এখানে এম যে রোল প্লে করছে এখানে এল সেই রোল প্লে করছে, এখানে ভি যে রোল প্লে করছে এখানে আই সেই রোল প্লে করছে। কারণ এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল স্লাগিশনেস। দিস ইজ আওয়ার ইলেকট্রিক্যাল স্লাগিশনেস। এটা যদি মেকানিক্যাল স্লাগিশনেস হয়ে থাকে, স্লাগিশনেস মানে হচ্ছে একটার কারণে আর একটা বাধা প্রাপ্ত হওয়া। যদি ম্যাস বেশি হয় ডিভিডিটি কম হবে, যদি এল বেশি হয় ডিআইডিটি অর্থাৎ আয়ের যে চেঞ্জ সেটা কম হবে, মেকানিক্যাল স্লাগিশনেস। যদি একটু আগে যেটা বলছিলাম যে সিগমা ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টাউ, যদি টাউ ইনক্রিজ করে তার মানে সিগমা ইনক্রিজ করবে। কেন? যদি টাউ ইনক্রিজ করে, টাউ যদি লার্জার হয় তার মানে কি দ্য মোর টাইম দ্য ইলেকট্রন হ্যাজ টু বি অ্যাক্সিলারেটেড বাই দ্য ফিল্ড। যদি টাউ খুব বেশি হয় তার মানে হচ্ছে সে ফ্রিলি অনেকক্ষণ পর্যন্ত মুভ করতে পারছে। যদি সে অনেকক্ষণ পর্যন্ত মুভ করে তার মানে তার অ্যাক্সিলারেটেড টাইম, তার অ্যাক্সিলারেশনের জন্য সে বেশি সময় পাচ্ছে, তাই না? যদি অ্যাক্সিলারেশনের জন্য বেশি সময় পায় তার মানে তার ড্রিফট ভেলোসিটিও বেশি হচ্ছে। কারণ একটু আগেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যদি টাও খুব বেশি হয় তাহলে ড্রিফট ভেলোসিটিও বেশি হবে। কারণ ড্রিফট ভেলোসিটিটা আসলে কার উপর নির্ভর করছে, কতক্ষণ ধরে সে অ্যাক্সিলারেটেড হতে পারছে, তাই না? যদি অ্যাক্সিলারেশন বেশি হয় দ্য লার্জার কন্ডাক্টিভিটিও বেশি হবে। সো ডেফিনেটলি একটার সাথে আরেকটা কানেক্টেড, রাইট? সো এইভাবে কিন্তু আমরা কন্ডাক্টিভিটিকে ব্যাখ্যা করতে পারি। তার মানে হচ্ছে ড্রুড মডেল দিয়ে আমরা কন্ডাক্টিভিটির এই ব্যাখ্যাগুলো কিন্তু পেতেই পারি। একটা ক্লাস আমরা শেষ করছি, আমরা নেক্সট ক্লাসের পর থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে। সো বিগ স্মাইলি ফর ইউ, স্টে হোম, স্টে সেফ, টাটা।